শুভ সকাল। রাজশাহী কলেজ উচ্চ মাধ্যমিকের মনোবিজ্ঞানের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের পড়ায় ছিলাম। ইতিমধ্যে বুদ্ধি অধ্যায়টি আমরা গত ক্লাসের মধ্য দিয়ে শেষ করেছি। আজকে নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, এবং সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ব্যক্তিত্ব অধ্যায়টা নিয়ে। আমরা একটু যদি আমাদের গত ক্লাসের দিকে একটু তাকাই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। হয়তো সবাই সবগুলো ক্লাস নাও করতে পারো, যার কারণেই আমি ব্যক্তিগতভাবে একটু চেষ্টা করেছি আজকের এই ক্লাসেও তোমাদের সেই গত ক্লাস যেগুলো হয়েছে সেগুলোকে নিয়ে অ্যাট এ গ্লান্স একটু শুধুমাত্র যদি আমরা শিখন ফলগুলো দেখার সুযোগ থাকে। তার আগে একটু দেখে নেই আমাদের আজকের পাঠের শিরোনামটা কি। আমরা ব্যক্তিত্ব অধ্যায় পড়ব, ইতিমধ্যেই বলেছি, যেটাকে বলেছি পার্সোনালিটি। পাঠের একটি উদ্দেশ্যও আছে, ব্যক্তিত্ব সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা তৈরি হবে আজকের এই ক্লাস থেকে। আজকের যে পাঠ সেগুলোকে আমরা একটু যদি খণ্ড খণ্ডভাবে ভাগ করি তাহলে দেখতে পাই যে ব্যক্তিত্বের সংজ্ঞা, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, ব্যক্তিত্বের ব্যাখ্যায় আধুনিক মনোবৈজ্ঞানিক প্রধান দৃষ্টিভঙ্গিসমূহ এবং ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ। আজকের শিখন ফল, ব্যক্তিত্বের সংজ্ঞা বলতে পারবে দু নম্বর শিখন ফলটি হচ্ছে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বলতে পারবে, ব্যক্তিত্বের ব্যাখ্যায় আধুনিক মনোবৈজ্ঞানিক প্রধান দৃষ্টিভঙ্গিসমূহ বর্ণনা করতে পারবে, এবং সর্বশেষ শিখন ফলটি হচ্ছে ব্যক্তিত্বের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তো আমরা ক্লাস শেষে প্রত্যাশা করি শিক্ষার্থীরা এই শিখন ফলগুলো অর্জন করতে পারবে। তার আগে বলেছি যে একটু ফিরে দেখা আমাদের গত ক্লাস আমরা অন্য একটি অধ্যায়ে ছিলাম, বুদ্ধি অধ্যায়টি ছিলাম। তোমাদের খুব সংক্ষেপে একটু দেখিয়ে দেব সেই বুদ্ধি অধ্যায়ের মধ্যে আমাদের কি কি বিষয়গুলো ছিল। 1 নং ক্লাসে আমরা শিখন ফল, 4টি শিখন ফল নিয়ে 1 ঘন্টার ক্লাসে যুক্ত হয়েছিলাম। তোমরা অ্যাট এ গ্লান্স দেখতে পাচ্ছ শিখন ফলগুলো। 2 নং যে ক্লাস, সেই 2 নং ক্লাসেও 4টি শিখন ফল ছিল। তোমরা স্লাইডগুলো অ্যাট এ গ্লান্স দেখলে তোমাদের একটু মনে পড়বে, এই কারণে আমি আজকের ক্লাসেও এটি রেখেছি, যদিও অন্য অধ্যায়, তারপরেও আমরা আগের ক্লাসের বিষয়গুলো একটু সংক্ষেপে রেখেছি। 3 নং যে ক্লাসটি হয়েছে সেটি 5টি শিখন ফল ছিল, এবং এর মধ্য দিয়ে আমাদের 3 ঘন্টা ক্লাসের মধ্য দিয়ে আমরা পুরো বুদ্ধি অধ্যায়টি সম্পর্কে আমরা জেনেছি। এবং আমি চেষ্টা করেছি যত বিষয় আছে সবগুলোকেই আমাদের সিলেবাস বা বইকে ঘিরে আলোচনা করা যায় সেটি আমরা করেছি। আজকে আমরা ঠিক নতুন একটা অধ্যায়ের সঙ্গে যুক্ত হব। তার আগে আমরা গত যে ক্লাসগুলো করেছিলাম তার একটু যদি আমি সংক্ষেপে এভাবে বলি যে যে শিক্ষার্থীরা সেই সবগুলো ক্লাস করেছো তাদেরকে আমি শতভাগ ক্লাস উপস্থিতিতে ধরে নিয়েছি, এবং এমনিভাবে আমি দেখেছি যে তোমরা যারা ক্লাস করেছো, এবং আমি বলেছিলাম তোমার রোল নম্বরটি সেখানে যুক্ত করবার, এবং এভাবে আমি দেখেছি যে 2 জন শিক্ষার্থী, মারিনা কনা 461 এবং রাফিয়া নাওশিন 457, এই 2 জন শিক্ষার্থী প্রত্যেকটি ক্লাস করেছে এবং শতভাগ উপস্থিতির পরিপ্রেক্ষিতে অনলাইন ক্লাসে। তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। একইভাবে তাদের জন্য নিশ্চয়ই পুরস্কারও থাকবে। এছাড়াও অনেকেই হয়তো ক্লাসগুলো করেছো কিন্তু রোলটি হয়তো দাওনি, যার কারণে সেখান থেকে আমার এর বাইরে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। এরপরেও যাদেরকে দেখেছি অনেক বেশি ক্লাসে নিয়মিত এবং সক্রিয়, তাদের মধ্যে নীলিমা হক সাগুপ্তা, ম্যাকপাই রবিন আর 476, ফারহানা দিয়া 493 সহ অনেকেই নিয়মিত ক্লাসে আসে এবং সক্রিয় ক্লাসে আসে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমি আবারও বলি, তোমরা যারা ক্লাস করছো তারা একটু তোমাদের রোলটি তোমার কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবে, অন্যথায় শুধুমাত্র লাইক দিলে সেখান থেকে তোমার রোলটি খুঁজে পাওয়া অথবা তোমাকে শনাক্ত করা কঠিন, যার কারণে আমি তোমাদেরকে ধন্যবাদ জানার সুযোগটি পাচ্ছি না। নিশ্চয়ই এই শতভাগ ক্লাস উপস্থিতির জন্য যে পুরস্কারটি থাকে, কলেজ যখন খুলবে আমরা যখন সামনাসামনি হব ক্লাসরুমে, নিশ্চয়ই তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারটি তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা চলে আসি আজকের ক্লাসে, সেটাকে ঘিরেই আমরা একটা স্লাইডের দিকে তাকাই। তোমরা খেয়াল করো, স্লাইডটি দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো মানুষ, অনেকগুলো চরিত্রের মানুষ, কেউ খেলছে,
কাউকে দেখতে পাচ্ছি কম্পিউটারে বসে কিছু করছে, অথবা ডাক্তারকে দেখতে পাচ্ছি বিজ্ঞানীকে, একজন ঝালাইয়ের কাজ করছে, একজন হয়তো এক্স রে মেশিনের দিকে তাকিয়ে আছে, ট্রাফিক সার্জনকে দেখতে পাচ্ছি, ডাক্তারকে দেখতে পাচ্ছি, কখনো চক্ষু পরীক্ষা করছে, আবার একটি কর্পোরেট অফিসে কাজ করছে। এরকম বিভিন্ন চরিত্রের কতগুলো মানুষ দেখতে পাচ্ছি। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে মানুষগুলো বিভিন্ন চরিত্রে অবস্থান করছে এবং এক মানুষ থেকে আরেক মানুষের পেশাগত জায়গায় একটা ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি বলি, পেশাগত মানুষ জায়গার বাইরেও যদি ব্যক্তি মানুষটার পোশাক পরিচ্ছদ, তার যে অবয়ব, সেটা দেখলেও কিন্তু আমরা ব্যক্তি সেখানে পার্থক্য দেখতে পাচ্ছি। অর্থাৎ একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির মধ্যে যে কতটা পার্থক্য, সেই জায়গাটা কিন্তু আমরা এই একটি ছবির মধ্য দিয়ে বিভিন্ন চরিত্রের মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি এবং পার্থক্য দেখতে পাচ্ছি। আমরা যদি এই বিভিন্ন পেশায় যারা আছে তাদের যেমন দেখলাম, ঠিক এখানে আরেকটি ছবি তোমরা দেখাও, সেখানেও দেখো বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ বিভিন্ন ভঙ্গিতে আছে এবং একজনের সঙ্গে আরেকজনের দেখো পার্থক্যের জায়গাটাও খুব স্পষ্ট। বড় মানুষটি থেকে শুরু করে মধ্যবয়সী এবং ছোট বাচ্চাটি, প্রত্যেকের আচরণের সঙ্গে প্রত্যেকের আচরণের কিন্তু একটি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে একটা ভিন্নতা দেখতে পাচ্ছি। আরেকটি দেখো, মোটামুটি অনেকটাই হয়তো কাছাকাছি বয়সের এবং তারা হয়তো একটি কোনো অফিসে কর্মরত আছে, কাজ করছে, হয়তো একটি টি চক্রে মিলিত হয়েছে। সেখানেও আমরা দেখতে পাচ্ছি এক একজন এক এক চেহারার, এক এক রকম হাসি, এক এক রকম তার চাহনি, এক এক রকম তার অঙ্গভঙ্গি। এবার দেখো, তোমাদের পরিচিত একটা ছবি সামনে নিয়ে আসলাম। রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ একসঙ্গে আছে এখানে। তোমরা তিনজন শিক্ষকের সঙ্গে তোমরা সরাসরি ক্লাস করো, তাদেরকে তোমরা একটি বছর দেখার সুযোগ পেয়েছো। অন্যান্য শিক্ষকরাও মাঝে মধ্যে তোমাদের সঙ্গে কথা বলেছে বা তোমরা দেখার হয়তো সুযোগ পেয়েছো। সেখান থেকেও যদি তোমাদেরকে বলি, ঠিক মানুষগুলো কি সবাই কি একই রকম? একই রকম বলতে তারা কি দেখতে একই রকম? তাদের কি অঙ্গভঙ্গি একই রকম? তাদের কি চাহনি একই রকম? ঠিক আমরা যদি এখানে দেখতে চাই, তাহলে একজনের সঙ্গে কিন্তু আমরা নিশ্চয়ই আরেকজনের একটা পার্থক্য করতে পারবো। আবারও সেই ছবিটি একটু দাঁড়ানো অবস্থায় দেখো, সবার কি দাঁড়ানোর ভঙ্গিমাটা একই রকম? আমরা কিন্তু একই উদ্দেশ্যে ছবি তোলার জন্য দাঁড়িয়েছি, কিন্তু এক একজন কিন্তু এক এক রকমভাবে হাতটা রেখেছে, চাহনিটা এক একজনের এক এক রকম। অর্থাৎ একজনের থেকে আরেকজনের কিন্তু একটা ভিন্নতার জায়গা আছে। যদিও আমরা এখানে সবাই কিন্তু আমরা একটি পেশার মধ্যেই আছি। প্রথমটা যেমন দেখেছিলাম বিভিন্ন পেশায়, তারপরে বিভিন্ন ক্ষেত্রে, এখন কিন্তু সবাই এখানে একই পেশায় আছি। তারপরেও দেখো মানুষগুলোর মধ্যে দেখো কতটা ভিন্নতা আমরা লক্ষ্য করছি। এবার চলে এসেছি তোমাদেরকে নিয়ে, তোমাদের বন্ধুদেরকে নিয়ে। তোমরা তোমাদের সহপাঠীদেরকে দেখতে পাচ্ছ ক্লাসে, যাদেরকে তোমরা একটি বছর দেখার সুযোগ পেয়েছো। তোমাদেরকে যদি এখন প্রশ্ন করি, তোমরা কি সবাই একই রকম? কথাবার্তা, চেহারা, অঙ্গভঙ্গি সব কিছু মিলেই কি তোমরা একজনের থেকে আরেকজন আলাদা না? নিশ্চয়ই তোমরা আমার সামনে থাকলে উত্তর দিতে, অবশ্যই আমরা একজন থেকে আরেকজনের আলাদা। এই যে তোমরা একটা সমগোত্রীয় বলা যায় হোমোজেনাস গ্রুপ, উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা এখানে এই ছবিতে আছো, তো তার মধ্যেও কিন্তু আমরা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির একটা পার্থক্য দেখতে পাচ্ছি। এবার দেখো, আমরা একটা পরিবারে চলে এসেছি। একটা পরিবারের আমরা চারজন সদস্যকে দেখতে পাচ্ছি, দুটি সন্তান। একই পরিবারের বাবা মার দুটি সন্তান, তাদের মধ্যেও কি চেহারার মিল আছে? তাদের মধ্যে কি হাসির মিল আছে? তাদের কি হেয়ার স্টাইলে মিল আছে? অথবা সব কিছু মিলে সার্বিকভাবে কি একটি পরিবারের সদস্য হলেও একজনের সঙ্গে আরেকজনের পার্থক্য নেই? অবশ্যই আছে। আমরা আজকে আসলে সেই ব্যক্তি পার্থক্য নিয়ে আমরা পড়ব। আমরা আজকে যে অধ্যায়টার মধ্যে ঢুকতে চাচ্ছি, তোমরা নিশ্চয়ই আমার সামনে থাকলে ইতিমধ্যে বলতে পারতে, আমরা আসলে পড়ব এক ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তির পার্থক্যের মধ্য দিয়ে আমরা একটা ব্যক্তিত্ব পাই একজন ব্যক্তির। তো আমরা আজকে সেই ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ে পড়ব। একটি ছোট্ট বাচ্চারও যেমন ব্যক্তিত্ব থাকে, মধ্যবয়সীরও থাকে, একজন বয়স্ক মানুষেরও কিন্তু ব্যক্তিত্ব থাকে। তাহলে সব কিছু মিলেই হচ্ছে একজন ব্যক্তির ব্যক্তিত্ব, যা আমরা বিভিন্ন ছবির মধ্য দিয়ে ইতিমধ্যে একটু দেখার চেষ্টা করলাম। আমরা চলে আসছি আমাদের আজকের পাঠ। আজকের পাঠ ইতিমধ্যে বলেছি ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। আমরা একটু তাহলে দেখে নেই এই ব্যক্তিত্ব কথাটি কোত্থেকে এসছে, বা ব্যক্তিত্বের ইতিহাসটি কি, বা পার্সোনালিটি শব্দটি কোত্থেকে আসলো। আমরা যদি একটু স্লাইডের দিকে মাঝে মাঝে খেয়াল করি, তাহলে দেখবা ব্যক্তিত্ব কথাটির ইংরেজি শব্দ ইতিমধ্যেই বলেছি পার্সোনালিটি। পার্সোনালিটি শব্দটির ল্যাটিন শব্দ হচ্ছে পার্সোনা। এই পার্সোনা শব্দ থেকেই পার্সোনালিটি শব্দটি এসছে। তাহলে একটু জেনে নেই পার্সোনা শব্দটির অর্থ কী।
তার আগে একটু ছোট্ট করে বলি, এক সময় প্রাচীন রোমে যারা অভিনয় করতেন তারা সেই সময় মুখোশ পরে অভিনয় করতেন, অর্থাৎ যে চরিত্রে অভিনয় করতেন সেই চরিত্রে একটি মুখোশ তিনি পরে নিতেন, সেই মুখোশটা সামনে মুখের উপরে দিয়েই সেই চরিত্রে অভিনয় করতেন, অথবা মুখোশ পরেই সে বিভিন্ন চরিত্রে ফুটিয়ে তুলবার চেষ্টা করত। এই মুখোশটাকেই বলা হয়েছে পার্সোনা। তাহলে এই পার্সোনা অর্থে আমরা ব্যক্তিত্বের কথা বলি তাহলে বলতে পারি ব্যক্তিত্ব হচ্ছে কি, সেই যেহেতু তার বাইরের অবয়বের মধ্যে থাকে তার এটা একটা বাহ্যিক রূপ এবং সেটাই আসলে বাইরে প্রতীয়মান হয়। এই অর্থে বলছে পার্সোনা অর্থে ব্যক্তিত্ব বলতে ব্যক্তির বাহ্যিক রূপ বা প্রতীয়মান রূপ বোঝায়। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে ব্যক্তি যখন অভিনয় করত তখন সেই মুখোশ পরে সেই নির্দিষ্ট চরিত্রটাকেই ব্যক্তি ফুটিয়ে তুলবার চেষ্টা করত। অর্থাৎ এর মধ্য দিয়ে বাহ্যিক যে তার রূপটা, এই রূপের মধ্য দিয়ে আমরা আসলে তার সামনে কি পেতাম, সে যে চরিত্র অভিনয় করছে সেই চরিত্রটাই পেতাম, সেই ব্যক্তিত্বটাই পেতাম। সেখান থেকে আমরা পেয়েছি পার্সোনা অথবা মুখোশ। তাহলে মুখোশটা কি, তোমরা নিশ্চয়ই মুখোশের সঙ্গে পরিচিত। দেখো তো দুটো ছবি দেখতে পাচ্ছ পাশাপাশি, এবং এগুলো নিশ্চয়ই মুখোশের ছবি। এই মুখোশগুলো পরে সেই সময় অভিনয় করত। একজনের সঙ্গে কিন্তু আরেকজনের পার্থক্যও আছে। দেখো মুখোশগুলো কিন্তু এক একটা এক এক রকম। যখন যে চরিত্র অভিনয় করত অনেকটাই দেখা গেল সেই চরিত্রের সঙ্গে কিছুটা মিল রেখে সেই মুখোশগুলো কিন্তু তৈরি করবার চেষ্টা করতো। এবং দেখো একটা মানুষ দেখতে পাচ্ছি, মানুষ কিন্তু এই মুখোশটা তার মুখের উপরে এভাবে পরে নিত। এবং ডান দিকেও তোমরা দেখতে পাচ্ছ মুখোশ। আমরা চলে এসেছি সেই মানুষকে মুখোশ পরালে পরে দেখো কেমন দেখায়। সেই চরিত্র ফুটিয়ে তুলবার জন্য মানুষটি দেখো, ডান দিকের মানুষটি কিন্তু সেই মুখোশটি পরে আছে। মুখোশ অনেক রকম হয় বলেছি। দেখো আরেকটি ছবি দেখতে পাচ্ছি, সেখানেও দেখো মুখোশ পরে আছে, অনেকগুলো মুখোশ। অর্থাৎ যে চরিত্র সেই চরিত্রের প্রয়োজনে ঠিক যেমনটি মুখোশ দরকার চেষ্টা করা হয় অনেকটাই সেরকম। সব সময় এটি সম্ভব না। অনেক সময় দেখা গেল কি যে আসলে সেইটা বড় বিষয় না, সে যে চরিত্রে অভিনয় করুক না কেন তাকে একটি মুখোশ পরিয়ে দিয়ে তাকে সেই চরিত্রে অভিনয় করবার জন্য তাকে সুযোগটি দেওয়া হতো। দেখো আমরা এখানে বিভিন্ন রকম মুখোশ দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের ধরন আছে, হাসি আছে, দুঃখ আছে, রাগ আছে, সব কিছু মিলে হচ্ছে মুখোশ। এই পার্সোনা শব্দটি থেকেই তখন থেকে আমরা কিন্তু সেই ব্যক্তিত্বের বিষয়টি সম্পর্কে আমরা অবহিত হওয়ার সুযোগটি পাই। এবার আমরা একটু চলে আসি ব্যক্তিত্বের একটু সার্বিক সংজ্ঞায়। প্রত্যেক ব্যক্তির স্বাতন্ত্র্য যে বৈশিষ্ট্য আছে সেই স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যটাকে বলেছি আমরা ব্যক্তিত্ব। অর্থাৎ স্বাতন্ত্র্য মানে হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের একটু আলাদা, অর্থাৎ যে বৈশিষ্ট্য এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে আলাদা করে আমরা সেটাকেই বলেছি ব্যক্তির ব্যক্তিত্ব। তাহলে আমরা এখান থেকে আমরা একটু বুঝতে পারলাম আমরা প্রত্যেক ব্যক্তি থেকে আলাদা। যে বৈশিষ্ট্যটা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে আলাদা করে দিচ্ছে সেটাই হচ্ছে সেই ব্যক্তির ব্যক্তিত্ব। এখানে একটু বলে রাখি, আমরা অনেক সময় সাধারণ কথার মধ্য দিয়ে বলে থাকি যে ওই মানুষটির ব্যক্তিত্ব নাই, অথবা সে কেমন মানুষ, তার কোনো পার্সোনালিটি নেই। এই কথাগুলো আমরা বলি বটে। এখানে একটু বলে রাখি যে আমরা এই কথাগুলো বললেও এই কথাগুলো একটু ভুল হয়ে যায়। কারণ হচ্ছে একটি শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটি মানুষেরই কিন্তু ব্যক্তিত্ব আছে। যার যা বৈশিষ্ট্য সেটাই তার ব্যক্তিত্ব। তাহলে ব্যক্তিত্ব নাই এমন কথাটি বলা যাবে না। হয়তো তুমি যেমন ব্যক্তিত্বটা তার কাছ থেকে প্রত্যাশা করছো সেই ব্যক্তিত্বটা হয়তো পাচ্ছ না। যেমন তুমি তোমার বাবার কাছ থেকে নিশ্চয়ই বাবার ব্যক্তিত্বের মতো একটি আচরণ চাও, তোমার শিক্ষকের কাছ থেকে নিশ্চয়ই শিক্ষকের মতো একটি ব্যক্তিত্ব চাও। তুমি যখন মেলাতে পারো না যে শিক্ষকের কী আচরণ, এই আচরণের সঙ্গে তো শিক্ষক যায় না, তখন মনে হয় যে শিক্ষকের কোনো ব্যক্তিত্ব নাই অথবা অমুক মানুষটির কোনো ব্যক্তিত্ব নাই। আসলে ব্যক্তিত্ব তার আছে, হয়তো তোমার প্রত্যাশার সঙ্গে যাচ্ছে না, অথবা সমাজের কাঙ্ক্ষিত যে একটি মডেল আছে বা আদর্শ আছে সেই আদর্শের সঙ্গে যখন যায় না তখনই আমরা বলে থাকি ব্যক্তিত্ব নেই। কিন্তু আসলে ব্যক্তিত্ব আছে, হয়তো ব্যক্তিত্বটা একটি ভিন্ন মাত্রার, ভিন্ন রকমের, ভিন্ন ধরনের। এবার আমরা একটু ব্যক্তিত্বের একটু প্রামাণ্য সংজ্ঞার দিকে একটু খেয়াল করি। তোমরা একটি স্ক্রিনের দিকে খেয়াল করো। একটি গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা গর্ডন আলপোর্ট সংজ্ঞাটি দিয়েছেন। সেই সংজ্ঞার মধ্যে বলেছে ব্যক্তিত্ব ব্যক্তির মনোদৈহিক প্রতিক্রিয়াসমূহের এক গতিময় সংগঠন যা পরিবেশের সঙ্গে তার অনবদ্য অভিযোজন নির্ধারণ করে। এই সংজ্ঞা থেকে আমরা আসলে কি বুঝতে পারি খেয়াল করো। আরেকবার যদি একটু আমরা ইংরেজি সংজ্ঞাটার দিকেও খেয়াল করি তাহলে দেখব যে পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন উইদিন the individual of those psychological systems that determine his unique adjustment to his environment. অর্থাৎ ব্যক্তিত্ব যখন তার ফুটে ওঠে তখন তার মনোদৈহিক, মনোমান হচ্ছে মানসিক এবং দৈহিক মান হচ্ছে শারীরবৃত্তীয়, এই দুটোর মধ্য দিয়ে ব্যক্তির মধ্যে একটা প্রতিক্রিয়া হয়।
প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি কি করে থাকে, সে পরিবেশের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত খাপ খাওয়ায়। এক এক ব্যক্তির এক এক রকম ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্বের পার্থক্যের কারণে ব্যক্তির খাপ খাওয়ানো আলাদা হয়ে থাকে। আমরা প্রতিনিয়তই চেষ্টা করি প্রত্যেক ব্যক্তি তার সামগ্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে, সংগঠিত একটি রূপ আছে, গতিশীল গতিময় একটি রূপ আছে, সেটাকে নিয়ে আমরা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াবার চেষ্টা করি। এই কারণেই বলেছে ব্যক্তিত্ব ব্যক্তির মনোদৈহিক প্রতিক্রিয়াসমূহের এক গতিময় সংগঠন, যা কি করে থাকে তার পারিপার্শ্বিক যে পরিবেশ আছে সেই পরিবেশের সঙ্গে তাকে প্রতিনিয়ত খাপ খাওয়াতে সহায়তা করে থাকে। এবার আমরা দ্বিতীয় যে আমাদের শিখন ফলটি আছে সেই শিখন ফলে চলে যাই। সেখানে বলা আছে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। তো ইতিমধ্যে আমরা কিছু কথা বলেছি, কিছু ছবি দেখেছি, সেখান থেকেও তোমরা কিছুটা ধারণা পেয়ে যাবা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে। ব্যক্তিত্ব হলো একটি একক অভিব্যক্তি। প্রত্যেক ব্যক্তির একটা পৃথক পৃথক অভিব্যক্তি। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব অন্য ব্যক্তির সঙ্গে কখনোই হুবহু মিলে যাবে না। এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির ব্যক্তিত্ব সবসময় একটু আলাদাই হয়ে থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্যের দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখো ব্যক্তিত্বের মধ্যে কতগুলো গুণাবলী বা বৈশিষ্ট্যের সমন্বয় থাকে। অর্থাৎ ব্যক্তিত্ব যেহেতু সামগ্রিক রূপ বলেছি, কাজে একটি দুটি পৃথক বৈশিষ্ট্যের সমষ্টি কিন্তু না, অনেকগুলো গুণ বা অনেকগুলো বৈশিষ্ট্যের সমন্বয় সেখানে থাকে। নাম্বার 3, ব্যক্তির বিভিন্ন গুণাবলীর একক সংগঠনটি ব্যক্তির আচরণের স্থায়িত্ব দেয়। অর্থাৎ ব্যক্তির যে আচরণ সেটা কিন্তু সবসময় কিন্তু হুটহাট করে কিন্তু চেঞ্জ হয় না। এটা কিন্তু একটা স্থায়িত্ব একটা থাকে, একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কিন্তু আমরা অনেক সময় একই রকম আচরণও করে থাকি। আর এগুলো হয়ে থাকে আমাদের বিভিন্ন যে গুণাবলীগুলো হয়ে থাকে, এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু একটি একক সংগঠন বা একক একটি রূপ বা একটা কাঠামো কিন্তু সেখানে দাঁড় করায়। নাম্বার 4, শারীরিক গঠনের ভিত্তিতে ব্যক্তিত্বের তারতম্য পরিলক্ষিত হয়। আমরা একটা পর্যায়ে গিয়ে দেখব, বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে শারীরিক যে আমাদের গঠন, কেউ আমরা মোটা, কেউ পাতলা, কেউ দেখা গেল কি খাটো, এইসব যে শারীরিক যে গঠনের পার্থক্য আছে, এই পার্থক্য অনুযায়ী কিন্তু আমাদের এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির পার্থক্য হয়ে থাকে। পরের স্লাইডে আমরা চলে এসেছি 5 নাম্বার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে একটু খেয়াল করো। ব্যক্তিত্বের উপরে মনস্তাত্ত্বিক প্রভাব পরিলক্ষিত হয়। ব্যক্তির উপরে তার শারীরিক প্রভাব যেমন আছে, ঠিক এমনিভাবে তার মনস্তাত্ত্বিক বা মানসিক বা সাইকোলজিক্যাল প্রভাবটাও কিন্তু তার মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে। নাম্বার 6, ব্যক্তির বৈশিষ্ট্য প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন, যা কি করে থাকে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে একটা অন্যতা দান করে। অর্থাৎ এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে যে পৃথক, সেই পৃথক রূপটা ফুটিয়ে তোলে। নাম্বার 7, ব্যক্তিত্বের একটি স্থায়িত্ব আছে, বেশ কিছু সময়ের জন্য কিন্তু এটা অপরিবর্তিত থাকে। একটু আগে বলেছি ব্যক্তিত্বটা কিন্তু অনেকটা স্থায়িত্ব থাকে, অনেকটা সময় ধরে দেখা যায় কি এটা একই রকম থাকে অথবা অপরিবর্তিত থেকে যায়। নাম্বার 8, ব্যক্তির বিকাশ পরিবর্তিত হয়ে থাকে। একটু আগে বললাম স্থায়িত্ব, এখন কি বলছি পরিবর্তিত হয়ে থাকে। অর্থাৎ ব্যক্তিত্ব কিন্তু পরিবর্তন, সারা জীবন কিন্তু একই রকম ব্যক্তিত্ব থাকে না। জন্মের পর থেকেই ব্যক্তিত্ব আস্তে আস্তে বিকশিত হতে থাকে এবং বয়স পরম্পরায় কিন্তু এটা আস্তে 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 বিকশিত হয়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে থাকে। এমনিভাবে ব্যক্তিত্ব পরিবর্তন হয়ে থাকে। এই ছিল আমাদের দ্বিতীয় যে শিখন ফলটি আছে সেই শিখন ফলটি, অর্থাৎ ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে আমরা আসলাম। এবার আমরা যদি একটু ছোট্ট একটা ভিডিওর সঙ্গে যুক্ত হই তাহলে তোমাদের একটু ভালো লাগতে পারে, অথবা আমরা যে বিষয়টা বুঝে আসলাম সেইটা সম্পর্কে আরেকটু পরিষ্কার ধারণা তোমাদের তৈরি হতে পারে। সুন্দর লাগে। কি করতে হবে? আলাদিনের চেরাগ পেলে প্রথমে আপনি কি চাইতেন? আলাদিনের চেরাগ যদি পাই, আমি বলবো আমাকে উড়ার ক্ষমতা দিতে। আমার নিজের একটা প্লেন দরকার। আমি আবার ছোটবেলায় ফেরত যেতে চাই। আমার উইশটা হবে একটা এসইউভি কার। জেনিফার লরেন্সের সাথেই দেখা করতে হবে, গাড়ি কিনবো, ফেরারি। ইউরোপ ট্যুরে যাব। ঠিক একই প্রশ্ন আমরা আপনার মাকে জিজ্ঞাসা করেছিলাম। ল্যাপটপের স্পেস বারটি চাপলে দেখতে পাবেন তিনি কি চেয়েছেন। দত্তের কাছে আমি আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে চাবো। আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক। বলতাম যে তোর ফার্স্ট চাওয়াটা কি, আমি দেখি আমার প্রদীপ দিয়ে তোর সেটা পূরণ হয় কিনা। চেরাগ পেলে চাওয়া হচ্ছে আমার সন্তান আমাদের সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকুক। ও খারাপটা বর্জন করুক, ভালো কিছু শিখুক। আমার বাচ্চাদের একটা সুন্দর জীবন চাই।
দেশের বড় একটা পজিশন আমি চাই, হয়তো বলতাম দত্তকে যে আমার ছেলেকে ওই পজিশনে বসাই দাও, এরকম জায়গায় নিয়ে দাও, আমি খুব হ্যাপি হব। আমার ছেলেদের কাছে আমার শুধু ওদের কাছে ভালোবাসা পাওয়া, মাকে শুধু ভালোবাসবে, অনেক ভালোবাসবে, অনেক মায়া করবে, মাকে বুঝতে পারবে। ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেছে আর কি। আমি উইশ করবো হচ্ছে আম্মুর উইশ গুলো ফুলফিল। সুন্দর লাগে। কি করতে হবে? আলাদিনের চেরাগ পেলে প্রথমে আপনি কি চাইতেন? আলাদিনের চেরাগ যদি পাই, আমি বলবো আমাকে উড়ার ক্ষমতা দিতে। আমার নিজের একটা প্লেন দরকার। আমি আবার ছোটবেলায় ফেরত যেতে চাই। আমার উইশটা হবে একটা এসইউভি কার। জেনিফার লরেন্সের সাথেই দেখা করতে গাড়ি কিনবো, ফেরারি। ইউরোপ ট্যুরে যাব। ঠিক একই প্রশ্ন আমরা আপনার মাকে জিজ্ঞাসা করেছিলাম। ল্যাপটপের স্পেস বারটি চাপলে দেখতে পাবেন তিনি কি চেয়েছেন। দত্তের কাছে আমি আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে চাবো। আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক। বলতাম যে তোর ফার্স্ট চাওয়াটা কি, আমি দেখি আমার প্রদীপ দিয়ে তোর সেটা পূরণ হয় কিনা। চেরাগ পেলে চাওয়া হচ্ছে আমার সন্তান আমাদের সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকুক। ও খারাপটা বর্জন করুক, ভালো কিছু শিখুক। আমার বাচ্চাদের একটা সুন্দর জীবন চাই। দেশের বড় একটা পজিশন আমি চাই, হয়তো বলতাম দত্তকে যে আমার ছেলেকে ওই পজিশনে বসাই দাও, এরকম জায়গায় নিয়ে দাও, আমি খুব হ্যাপি হব। আমার ছেলেদের কাছে আমার শুধু ওদের কাছে ভালোবাসা পাওয়া, মাকে শুধু ভালোবাসবে, অনেক ভালোবাসবে, অনেক মায়া করবে, মাকে বুঝতে পারবে। ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেছে আর কি। আমি উইশ করবো হচ্ছে আম্মুর উইশ গুলো ফুলফিল করে। তারপর অনেক ভালোবাসি মাকে। কি চাও তুমি আমার কাছে? কিছু চাই চাচ্ছ না বাবা, সব দিব। ভালো হবে না বাবা। প্রত্যেক ফোঁটা পানির জন্য আমি ক্ষমা চাই তোমার কাছে। আমার সবচেয়ে সুন্দর আর সবচেয়ে কিউট আম্মু। সরি মা। যে মানুষটার পরম মমতায় কাটে আমাদের প্রতিটা মুহূর্ত, সেই প্রিয় মানুষটি আমাদের মা। সেই মাকে শুধু মা দিবসে কেন, প্রতিদিনই বলবো, মা তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি। মা দিবসে এই উপলব্ধিই হোক আমাদের সবার চলার পথের অনুপ্রেরণা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মাঝখানে একটু বিড়ম্বনায় পড়েছিলাম। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে বিদ্যুৎ চলে যাওয়ায় আমাদের এই সমস্যাটা হয়েছে। এই কারণে আমরা ভিডিওটা তোমরা হয়তো একটু একাধিকবার একটু দেখেছো। দুঃখ প্রকাশ করছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার আমাদের জায়গায় ফিরে আসছি। তোমরা যে ভিডিওটি দেখলে সেখান থেকে আমরা একটু ব্যক্তিত্ব বোঝার চেষ্টা করি। তোমরা দেখবে যে এখানে যে সেই আলাউদ্দিনের চেরাগ পেলে পরে কি করবে সন্তানরা, প্রত্যেকেই কিন্তু সন্তানের চরিত্রে ছিল এবং প্রত্যেকেই কিন্তু মায়ের চরিত্রে ছিল। তো মা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক, সেই জায়গা থেকে দেখলাম বিভিন্ন মা এবং বিভিন্ন সন্তানের মধ্যে কিন্তু আমরা দেখলাম যে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চাওয়া পাওয়া প্রত্যাশার মধ্যে পার্থক্য রয়েছে এবং তাদের আচরণের মধ্যেও কিন্তু আমরা ভিন্ন ভিন্ন রকম পার্থক্য লক্ষ্য করলাম। তাহলে আমরা এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে বুঝতে পারি এক ব্যক্তি থেকে যে আরেক ব্যক্তি আলাদা হয় সেটি দেখো, আমরা কতগুলো মায়ের চরিত্র দেখলাম। মাদের প্রত্যাশাও যেমন ভিন্ন ভিন্ন, সন্তানদের প্রত্যাশাও কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু প্রশ্ন কিন্তু একটিই ছিল, একটি জায়গায় ছিল। এখান থেকে আমরা বলতে পারি এক ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তির চাওয়া পাওয়া, তার দৃষ্টিভঙ্গি, তার অঙ্গভঙ্গি সব কিছু মিলে তার সার্বিক যে আচরণ, যে আচরণের মধ্য দিয়ে তার ব্যক্তিত্ব ফুটে ওঠে, এই ব্যক্তিত্ব কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ প্রত্যেক মাকেই আমরা আলাদা আলাদা ব্যক্তিত্বের বলতে পারি, আবার প্রত্যেকটি সন্তানকেই কিন্তু আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্যের বলতে পারি। এভাবে আমরা বলতে পারি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি পার্থক্য হয়ে থাকে। এই ছিল আমাদের দ্বিতীয় শিখন ফল। এবারে আমরা একটু চলে আসি আমাদের তৃতীয় যে শিখন ফলটি আছে, সেখানে বলা আছে ব্যক্তিত্বের আধুনিক মনোবৈজ্ঞানিক প্রধান দৃষ্টিভঙ্গিসমূহ। এবং সেই সঙ্গে পরের যে শিখন ফলটি আছে সেখানে আছে ব্যক্তিত্বের প্রকারভেদ যুক্ত করেছি। যখন আলোচনায় যাব তখন একটি করে দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতেই প্রকারভেদও হয়েছে। সেই প্রকারভেদের মধ্যে আবার নিশ্চয়ই বৈশিষ্ট্যগুলো আমরা একটু স্লাইডের দিকে খেয়াল করব। তোমরা দেখো, পাঁচটি প্রধান দৃষ্টিভঙ্গি নিরিখে দৃষ্টিভঙ্গি আছে ব্যক্তিত্বের ক্ষেত্রে। তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসের সঙ্গে যুক্ত করে আমরা কথা বলছি। সেখানে পাঁচটি দৃষ্টিভঙ্গি: বায়োলজিক্যাল দৃষ্টিভঙ্গি বা সাইকোডাইনামিক পার্সপেক্টিভ, নাম্বার 3 হচ্ছে সংলক্ষণ দৃষ্টিভঙ্গি বা ট্রেড পার্সপেক্টিভ, নাম্বার 4 হচ্ছে আচরণগত দৃষ্টিভঙ্গি বা বিহেভিয়ারাল পার্সপেক্টিভ, এবং লাস্ট ওয়ান হচ্ছে 5 নাম্বার মানবিক দৃষ্টিভঙ্গি বা হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ। এই পাঁচটি দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এখন কথা বলবো একটি একটি করে, এবং এর মধ্যে যে প্রকারভেদগুলো আছে এগুলো নিয়ে আমরা চেষ্টা করব আজকের ক্লাসে আমার যতটা সম্ভব কথা বলার। জৈবিক দৃষ্টিভঙ্গি, জৈবিক মানে বায়োলজিক্যাল, শারীরবৃত্তীয়। তো সেখানে আমরা একটু সংজ্ঞার দিকে একটু তাকাই, একটু খেয়াল করো। শারীরবৃত্তীয় বিজ্ঞানের সঙ্গে মনোবিজ্ঞানের বিষয়বস্তু ও নীতিসমূহের সমন্বয়ের মাধ্যমে মনোবিজ্ঞানের ক্রমবিবর্তনে যে দৃষ্টিভঙ্গি বিকাশ লাভ করেছে তাকে বলেছে জৈবিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আমরা নিশ্চয়ই মনোবিজ্ঞানের কিছু বিষয়বস্তু আছে, মনোবিজ্ঞানের কিছু নীতি আছে, সেগুলো সমন্বয় ঘটিয়ে শারীরবৃত্তীয় অর্থাৎ আমাদের শারীরিক যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো আছে, শারীরিক যে বিকাশগুলো আছে, এগুলোর সঙ্গে সমন্বয় করে মনোবিজ্ঞানের ক্রমবিবর্তনে যে দৃষ্টিভঙ্গিটি বিকাশ লাভ করেছে সেটিকে বলেছে আমরা জৈবিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এটি শারীরবৃত্তীয় দিক থেকে বিবেচনা করে শরীরের উপর গুরুত্ব দিয়ে, শারীরিক গঠনের উপর গুরুত্ব দিয়ে এই দৃষ্টিভঙ্গিটাকে ভাগ করা হয়েছে। এখানে অনেক বিজ্ঞানীরাই অনেক কথা বলেছে। আমরা আমাদের সিলেবাস অনুযায়ী ক্রেসমারের শারীরিক গঠন মতবাদ এবং শেলডনের শারীরিক গঠন মতবাদ, এই দুটো মতবাদ নিয়ে আমরা আলোচনা করব এবং তাদের প্রকারভেদগুলো। প্রথমে চলে আসি ক্রেসমারের শারীরিক গঠন মতবাদ। সেখানে বিজ্ঞানীর নাম হচ্ছে আর্নেস্ট ক্রেসমার। তোমরা ছবিটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্লাইডে। তিনি কি বলেছেন? শারীরবৃত্তীয় ভিত্তির উপর ভিত্তি করে তিনি ভাগ করেছেন। সেখানে তিনি বলেছেন ব্যক্তিত্বের কতগুলো গুণাবলী বা বিশেষত তিনি ব্যক্তিত্বের মেজাজকে তিনি বা টেম্পারমেন্টকে তিনি দুভাগে ভাগ করেছেন। একটি ভাগের নাম দিয়েছেন সাইক্লোয়েড, আর একটি ভাগের নাম দিয়েছেন সিজয়েড। অর্থাৎ কিছু ব্যক্তি আছে সাইক্লোয়েড টাইপের আর কিছু আছে সিজয়েড টাইপের ব্যক্তিত্ব। তাহলে একটিবার জেনে নেই সাইক্লোয়েড টাইপের ব্যক্তিত্বরা কেমন হয়ে থাকে। একটু ছবির দিকে খেয়াল করো, স্লাইডের দিকে। এই ধরনের ব্যক্তিরা কি হয়ে থাকে? একটু খাটো হয়ে থাকে, একটু গোলগাল হয়ে থাকে, একটু স্বাস্থ্য বেশি হয়ে থাকে বা একটু মেদবহুল হয়ে থাকে। বলতে গেলে আমরা অনেক সময় বলে থাকি সহজ ভাষায় একটু মোটাসোটা মানুষ, তারাই হয়ে থাকে সাইক্লোয়েড শারীরবৃত্তীয় দিক থেকে।
পাশাপাশি তাদের যদি একটু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের দিকে খেয়াল করে থাকি, এই মানুষগুলো হয়ে থাকে কি অনেকটাই কিন্তু সামাজিক হয়ে থাকে, সমাজে মেলামেশা করা, বন্ধু বান্ধব, কথা বলা তাদের থাকে, অনেকটা আবেগপ্রবণ, খুব সহজেই তারা আবেগটাকে প্রকাশ করে, খুব সহজে হাসতে পারে, খুব সহজে কাঁদতে পারে, অনেকটাই প্রফুল্ল হয়, সহজেই খুব সবাইকে কাছে টেনে নিতে পারে। এবং এদের মধ্যে আরেকটি জিনিস আছে, এটা বহির্মুখী হয়ে থাকে। তো বহির্মুখীর সঙ্গে একটু অন্তর্মুখী সম্পর্কযুক্ত। বহির্মুখী মানে বাইরের দিকে তার বিচরণ করার ইচ্ছে, বাইরে যাওয়ার ইচ্ছে, বাইরে মেলামেশা করার ইচ্ছে, বহির্কেন্দ্রিক কিছু কিছু কাজ করার তার প্রবণতা তার মধ্যে লক্ষ্য করা যায়। অন্তর্মুখী মানে হচ্ছে ঘরমুখী। তো এখানে আমরা সাইক্লোয়েড টাইপের যে ব্যক্তিত্বগুলো দেখলাম, সেখানে আমরা দেখি এই ব্যক্তিগুলো হচ্ছে বাইরের দিকে তাদের। দেখো ছবি দুটোতে একজন মেদবহুল, আরেকদিকে দেখো বন্ধু বান্ধব নিয়ে তারা দেখাগুলো কি একসঙ্গে এনজয় করছে, তাদের আবেগগুলো প্রকাশ করছে। আরেকটি প্রকারভেদে চলে আসলাম আমরা, নাম্বার 2 বলেছিলাম সিজোয়েড টাইপের ব্যক্তিত্ব। সেখানে সাধারণত হয়ে থাকে কি একটু লম্বা ধরনের হয়ে থাকে মানুষগুলো শারীরিক দিক থেকে, এবং হালকা পাতলা ধরনের হয়ে থাকে। বাম দিকের ছবিটা দেখলেই বুঝতে পারছো লম্বা হালকা পাতলা। পাশাপাশি এদের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে দেখা যায় কি যে এরা সমাজ বিমুখ, সমাজের সঙ্গে এরা খুব একটা মিশতে পারে না, এরা একটু অন্তর্মুখী হয়ে থাকে। কিরকম, ডান দিকে ছবিটা দেখলে দেখতে পাচ্ছ যে একসঙ্গে তারা বসে কথা বলছে, একটা গ্রুপ একসঙ্গে কথা বলছে, কিন্তু একটি মেয়ে কিন্তু সামনের দিকে ছবিটি দেখতে পাচ্ছ, সে কিন্তু অন্য মনস্ক হয়ে আছে, আলাদা হয়েছে, তাদের সঙ্গে সে মিশতে পারছে না, একটু অন্তর্মুখী হয়ে আছে। অর্থাৎ আমরা সিজোয়েড টাইপের ব্যক্তিত্বের ক্ষেত্রে দেখে থাকি যে এরা একটু অন্তর্মুখী টাইপের হয়ে থাকে। অনেক সময় দেখা যায় অনেক বেশি একমুখী, অন্তর্মুখী এক সময় গিয়ে তাদের মধ্যে এরকম চরম পর্যায়ে যারা যায়, এরকম একটু একাকী থাকে, তাদের মধ্যে কিছু কিছু সিজোয়েড টাইপ বা সিজোফ্রেনিয়া টাইপ কিছু সিমটমও কিন্তু। একইভাবে আমরা যদি আগের প্রকারভেদ, আমি একটি ছুটি বলা যায় মোটামুটি পেলাম আমাদের দৃষ্টিভঙ্গি থেকে ভাগ করেছেন, সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ব্যক্তিদের পর্যবেক্ষণ করে দৈহিক ভাগ করেন। সেই ভাগ করে অ্যাস্থেনিক, অ্যাথলেটিক। এখন আমরা এই হচ্ছে এরকম যে একটু এরকম কিছু বৈশিষ্ট্যকে বলেছে পিকনিক টাইপের ব্যক্তিত্ব। অ্যাস্থেনিক একটু লিনথিন, একটু দুর্বল ব্যক্তিত্ব, যে আচ্ছা, আবার আসবো। তোমরা বুঝতে পারছো আসলে এখানে ইউপিএসও আপ ডাউন করছে, বৈদ্যুতিক সমস্যার জন্য হচ্ছে। তো আমরা আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করছি। ছিলাম কোথায়? পিকনিক, যেটা বলেছিলাম একটু মোটাসোটা, একটু স্বাস্থ্যবান, একটু আরামপ্রিয়, এরকম কিছু মানুষকে বলেছি আমরা পিকনিক টাইপের ব্যক্তিত্ব। অ্যাস্থেনিক হচ্ছে একটু পাতলা, হালকা পাতলা ধরনের, একটু স্বাস্থ্য দুর্বল, একটু লম্বা, অনেক ক্ষেত্রে একটু অন্তর্মুখী টাইপের হয়ে থাকে। আর পিকনিক হয়ে থাকে একটু বহির্মুখী টাইপের। আর অ্যাথলেটিক হচ্ছে যারা খেলাধুলা করে, একটু পেশিবহুল, একটু উঁচু, স্বাস্থ্যবান, সুঠাম দেহের অধিকারী, অনেক সময় এদেরকে আদর্শ মানুষও বলা হয়ে থাকে, এরকমকে বলেছি আমরা অ্যাথলেটিক। একটা ছবির দিকে খেয়াল করো তাহলে একটু বুঝতে পারবে। ঠিক দেখো মাঝখানে যেটি আছে সেটি কিন্তু অ্যাথলেটিক টাইপের। হ্যাঁ, তো অর্থাৎ তার ব্যক্তিত্বটা হচ্ছে কীরকম? তার ব্যক্তিত্বটা হচ্ছে একদম সুঠাম দেহের অধিকারী। মাঝখানে ছবিটি দেখলেই বুঝতে পারছো। একদম ডান দিকে যেটি আছে এটি হচ্ছে স্বাস্থ্যবান, একটু মেদবহুল, এটাকে বলেছি আমরা পিকনিক টাইপের ব্যক্তিত্ব। আর একদম বামে যে ছবিটি আছে এটি হচ্ছে পাতলা, একটু লম্বা, একটু স্বাস্থ্য কম, এরকম মানুষগুলোকে বলেছি আমরা অ্যাস্থেনিক টাইপের ব্যক্তিত্ব। আরেকটি ছবি দেখতে পাচ্ছ, দেখো জোড়ায় জোড়ায় আছে। ঠিক ডান দিকে একদম স্বাস্থ্যবান যে ছবি দুটো দেখতে পাচ্ছ, সেটাকে আমরা বলবো পিকনিক। মাঝখানে যেটি আছে সেটিকে আমরা বলবো সুঠাম দেহের অধিকারী, অ্যাথলেটিক।
এবং একদম বাম দিকে যেটা আছে সেটাকে বলবো আমরা অ্যাস্থেনিক ব্যক্তিত্বের অধিকারী। অর্থাৎ শারীরিক গঠনের উপর ভিত্তি করে ক্রেসমার এভাবেই ব্যক্তিত্বকে ভাগ করেছেন। অ্যাথলেটিকের একটু ছবি তোমরা দেখো, দেখো এই যে খেলাধুলা করছে পেশিবহুল, সুঠাম দেহের অধিকারী, অনেক লম্বা দীর্ঘদেহের অধিকারী ব্যক্তিত্ব। দেখো নিশ্চয়ই তোমরা দুটো অ্যাথলেটিকের দুটো ছবি তোমরা দেখতে পেলে। এরকম ব্যক্তিত্বকে বলেছি আমরা অ্যাথলেটিক। এবার আমরা চলে যাই, আরেকটি মতবাদ আছে শেলডনের শারীরিক গঠন মতবাদ। উইলিয়াম শেলডন এই মতবাদটি দিয়েছেন, তার নাম অনুসারে এটি নাম হয়েছে। তিনিও জৈবিক দৃষ্টিভঙ্গি থেকে ভাগ করেছেন, আগেই বলেছি। তার মতবাদের মধ্যে কি আছে, তিনি যে কাজটি করেছেন, তিনি বহু সংখ্যক ব্যক্তির নগ্ন দেহের ছবি পর্যবেক্ষণ করে দেহের গঠনকে 3টি বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি ভাগ করেছেন। 1 নাম্বার হচ্ছে অ্যান্ডোমরফিক, নাম্বার 2 হচ্ছে একটোমরফিক, আর নাম্বার 3 হচ্ছে মেসোমরফিক। এই 3টি সম্পর্কে আমরা এবার একটা ধারণা পাওয়ার চেষ্টা করব। শারীরিক গঠনের উপর ভিত্তি করে কিছু কিছু ক্ষেত্রে কিছু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য সেখানে যুক্ত হয়ে আমরা 3টি ভাগের দিকে একটু খেয়াল করি। ছবিটির দিকে খেয়াল করো, একদম মাঝখানে দেখো এন্ডোমরফিক। ছবিটা দেখেই বুঝতে পারছো একটু পেটটা মোটা, একটু স্বাস্থ্য বেশি, এরকম কিছু ব্যক্তিত্বকে বলেছি আমরা এন্ডোমরফিক। পাশাপাশি আমরা যদি বলি যে একটোমরফিক, বাম দিকের যে ছবিটি আছে সেখানে দেখো অপেক্ষাকৃত একটু পাতলা, একটু স্লিম, এরকম একটি অবস্থাকে বলেছে কিন্তু আমরা একটোমরফিক। আর একদম মেসোমরফিক যেটি দেখো একদম সুঠাম দেহের অধিকারী, বেশ ভালো স্বাস্থ্যের অধিকারী, যাদেরকে আমরা বলেছিলাম অ্যাথলেটিক টাইপের, যাদেরকে বলেছিলাম একটু আগে, ঠিক এরকম সুঠাম দেহের অধিকারী তাদেরকে বলছে মেসোমরফিক। এই হচ্ছে শেলডনের শারীরবৃত্তীয় ভিত্তির উপর ভিত্তি করে তার যে গঠন বা মতবাদ, সেখানে তিনি 3টি দৃষ্টিভঙ্গি থেকে তিনি ভাগ করেছেন। এর উপর ভিত্তি করে আমরা এটাও লক্ষ্য করে থাকি, যারা হচ্ছে এন্ডোমরফিক তারা হচ্ছে একটু মিশুক, একটু অন্যের সঙ্গে কথা বলতে, আনন্দ ফুর্তি করতে পছন্দ করে থাকে। পাশাপাশি একটোমরফিক যারা আছে তারা অনেকটাই বলা যায় একটু অন্তর্মুখী টাইপের, একটু কম কথা বলা, একটু কম মেশা, সমাজে তাদের অংশগ্রহণ একটু অপেক্ষাকৃত কম থাকে, অনেক সময় তাদেরকে একটু সমাজ বিমুখও বলা হয়ে থাকে। মেসোমরফিক যারা আছে তারা অনেকটাই সুঠাম দেহের অধিকারী, তাদের মধ্যে বিভিন্ন রকম ব্যক্তিত্বের মধ্যে তাদের নেতৃত্ব দেওয়ার একটি গুণ, তাদের বাইরের জগতের সঙ্গে একটা মেশার গুণ, সবার সঙ্গে সুন্দরভাবে খাপ খাইয়ে চলার একটা গুণও আমরা কিন্তু লক্ষ্য করে থাকি। এবার এই জৈবিক দৃষ্টিভঙ্গি থেকে শেলডন আরেকভাবে ভাগ করেছেন, সেই ভাগগুলো দেখি। দৈহিক টাইপগুলোর সঙ্গে তিনি মানসিক বৈশিষ্ট্যকে অনেক বেশি যুক্ত করেছেন। এভাবে যুক্ত করে তিনি আবার 3টি ভাগে ভাগ করেছেন। একটি ভাগের নাম হচ্ছে ভিসেরোটনিক, একটি হচ্ছে সেরিপ্রোটনিক, আর একটি হচ্ছে সোমাটোটনিক। তোমরা নিশ্চয়ই নামগুলো কঠিন কঠিন জন্য একটু ক্লান্ত হয়ে যাচ্ছ, এবং আমাদের আসলে নামগুলো এভাবেই আমাদেরকে যুক্ত হতে হচ্ছে, একটু আত্মস্থ করতে হবে, এগুলো পরীক্ষায়ও এসে থাকে। তবে আমি ব্যাখ্যাটা একটু সহজভাবে করবার চেষ্টা করব। ভিসেরোটনিক চেষ্টা করছি কথার সঙ্গে সঙ্গে যদি তোমাদেরকে কিছু ছবি দেখিয়ে দেওয়া যায়। দেখো ভিসেরোটনিকের মধ্যে আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। এইসব টাইপের মানুষগুলো অপেক্ষাকৃত একটু স্বাস্থ্যবান হয়ে থাকে, একটু মেদবহুলও হয়ে থাকে। এদের বৈশিষ্ট্যের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি এরা অনেক বেশি ভোজন বিলাসী, অর্থাৎ খাওয়া দাওয়া খুব পছন্দ করে। এরা অনেক বেশি আরামপ্রিয় হয়ে থাকে, খুব রিল্যাক্স করতে পছন্দ করে থাকে, আয়ুষী জীবন তারা পছন্দ করে থাকে। ছবিটা দেখলে বুঝতে পারছো, দেখো কিভাবে তারা খাচ্ছে, এবং আর নিচের দুটো ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে কতটা আরামপ্রিয়, কতটা বিলাসী জীবনযাপন করছে। এরকম টাইপের কিছু ব্যক্তিত্বগুলোকে বলি আমরা ভিসেরোটনিক। পাশাপাশি এরা অনেকটা কি হয়ে থাকে, এরা বন্ধু বান্ধব, গল্পপ্রিয় এবং সামাজিক হয়ে থাকে। পরের যে স্লাইডটি সেখানে দেখো বন্ধু বান্ধব নিয়ে দেখো হই হুল্লো করছে, একসাথে মিশছে। ডান দিকের ছবিটাও দেখো একসঙ্গে কতটা তারা মজা করছে, তাদের গল্প গুজব আনন্দ। নিচের ছবিটির দিকে তাকাও, সেখানেও দেখবা যে তারা অনেক বেশি সামাজিক, তারা পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, বিভিন্ন সমিতির সদস্য হওয়া, সাংস্কৃতিক দলের সদস্য হওয়া, এরকম টাইপের ব্যক্তিত্বগুলোকে বলে থাকি আমরা ভিসেরোটনিক। এবার চলে যাই আমরা আমাদের 2 নম্বর সেরিব্রোটনিক। এই ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিগুলো হয়ে থাকে কি একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকে, একটু আত্মসংযমী হয়ে থাকে, সামাজিক মেলামেশাও খুব একটা এরা পছন্দ করে না। অনেকটা বলা যায় এরা একটু অন্তর্মুখী টাইপের ব্যক্তিত্বের হয়ে থাকে। ছবির দিকে খেয়াল করো, প্রথম ছবিতে দেখো কয়েকজন বন্ধু বান্ধব মিলে গল্প করছে, সেখান থেকে মেয়েটি, সামনের মেয়েটি কিন্তু সরে এসছে, সে চলে যাচ্ছে, তার ভালো লাগছে না, সে একাকিত্ব থাকতে চায়, একাকী থাকতে চায়। ডান দিকেও দেখো ছবিটি, মেয়েটি একাকী বসে আছে। নিচের ছবির দিকে তাকালেও দেখো বাম দিকের অনেকগুলো বন্ধু বান্ধব থেকে ছেলেটি কিন্তু নিজেকে আলাদা করে নিয়ে সরে যাচ্ছে। এমনকি ডান দিকের ছবিটাও দেখো, পিছনে গল্প করছে অনেকেই,
টেবিলে বসে, কিন্তু এই ছেলেটি কিন্তু বিষণ্ণতার মধ্য দিয়ে চুপচাপ বসে আছে। অর্থাৎ সেরিব্রোটনিক মানুষদের মধ্যে একটু আত্মকেন্দ্রিক, একটা আত্মসংযম, নিজের ভিতরে একটু ঢুকে থাকা, একটু অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে। সোমাটোটনিকের দিকে একটু যে তাকাই, 3 নম্বর ভাগটি আছে, এরা কিরকম হয়ে থাকে? এরা অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ, এরা অনেক বেশি উদ্যমী, এরা অনেক কিছু করতে চায়, এরা অনেক কিছু জয় করতে চায়, কোনো কিছু কাজ করতে গেলে তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করে থাকে। ছবিগুলো দেখলে দেখতে পাচ্ছ কিরকম উদ্যমশীল, কিরকম একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আসে, পারবো না এমনটি না, আমি চেষ্টা করে দেখতে পারি, এরকম একটি উদ্যমী ভাব তাদের মধ্যে আছে। এমনকি এদের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, অনেক সময় এরা একটু আক্রমণধর্মী হয়ে থাকে, অথবা একটু ক্রোধ, একটু রাগ, এই জায়গাগুলো কিন্তু একটু মাত্রা বেশি। ডান দিকে ছবিটি দেখলে দেখতে পাচ্ছি, কথা বা বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারছে তাদের মধ্যে একটা আক্রমণাত্মক ভাব কিন্তু সেখানে আছে। এই ছিল আমাদের শেলডনের মতে দৈহিক বৈশিষ্ট্য এবং তার মনস্তাত্ত্বিক দিক থেকে তার এই ভাগগুলো। আমরা শ্রেণীবিভাগ নিয়ে কথা বললাম। এবারে আমরা চলে আসি আমাদের দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গিটি আছে, সেই দৃষ্টিভঙ্গি নাম বলেছি মনোগতীয় দৃষ্টিভঙ্গি। 5টি দৃষ্টিভঙ্গির মধ্যে একটি আমাদের শেষ হলো, 2 নম্বর দৃষ্টিভঙ্গিতে আমরা চলে আসলাম। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড, নিশ্চয়ই নাম শুনেছ, অনেক বড় অবদান তিনি রেখেছেন, অনেক আলোড়ন সৃষ্টি করেছেন, অনেক তার কথাবার্তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মানুষ তার তত্ত্ব জানতে পেরেছে, পাশাপাশি তার মতবাদটি অনেক ক্ষেত্রে অনেক বিতর্কেরও সৃষ্টি করেছে। আমরা একটু সংক্ষেপে দেখতে চেষ্টা করব এই মনোগতীয় দৃষ্টিভঙ্গির মধ্যে সিগমন্ড ফ্রয়েড কি বলার চেষ্টা করেছেন। আমরা মনোগতীয় দৃষ্টিভঙ্গির প্রবর্তক হিসেবে সিগমন্ড ফ্রয়েডকে বলতে পারি। তার এই মতবাদটা তিনি নাম দিয়েছেন মনোসমীক্ষণ মতবাদ বা সাইকো অ্যানালাইসিস থিওরি বা মনোসমীক্ষণ মতবাদ, বিখ্যাত একটি মতবাদ। এখানে কি বলেছেন? এই দৃষ্টিভঙ্গিতে বলেছে মানব আচরণের ক্ষেত্রে অবচেতন শক্তির মনোগতীয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং তাকেই বলা হয়েছে মনোগতীয় দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এখানে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে তার অবচেতন একটি শক্তি আছে, সেই অবচেতন শক্তিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তিনি তার মতবাদটাকে প্রকাশ করেছেন। আমরা একটা পর্যায়ে গিয়ে আলোচনায় আসবো, দেখবো সেখানে চেতন মন পাবো, আমরা প্রাক চেতন মন পাবো এবং অবচেতন শক্তির কথাও পাবো। তো সিগমন্ড ফ্রয়েড তার সেই অবচেতন যে শক্তিটা আছে সেটার উপরে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং মানুষের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে, মানুষের আচরণের ক্ষেত্রে সেই শক্তির কতটা প্রভাব আছে সেটি নিয়ে তিনি স্পষ্ট করবার চেষ্টা করেছেন। এরকম একটি বিষয়কে কেন্দ্র করে যে দৃষ্টিভঙ্গির বিকাশ নাম করেছে তাকে বলেছে আমরা মনোগতীয় দৃষ্টিভঙ্গি। আমরা এখন একটু দেখতে চেষ্টা করি মনোগতীয় দৃষ্টিভঙ্গির মধ্যে তিনি কি বলেছেন। 3টি মূল বিষয় তিনি বলেছেন। একটি বলেছেন ব্যক্তিত্বের কাঠামো, স্ট্রাকচার অফ পার্সোনালিটি। নাম্বার 2 বা খ বলেছে ব্যক্তিত্বের বিকাশ, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। এবং নাম্বার 3 হচ্ছে ব্যক্তিত্বের গতিশীলতা বা ডাইনামিক্স অফ পার্সোনালিটি। এর মধ্যে আমরা আমাদের সিলেবাসের সঙ্গে যুক্ত করে টোটালটাই একদম বিস্তারিত আলোচনায় আমরা যাব না, যতটুকু তোমাদের উচ্চ মাধ্যমিকের সঙ্গে যায় ততটুকু কেন্দ্র করে আমি একটু সংক্ষেপেই আলোচনা করবার চেষ্টা করব। প্রথমে চলে আসি ব্যক্তিত্বের কাঠামো। ব্যক্তিত্বের কাঠামোর মধ্যে উনি 3টি ভিন্ন মানসিক কাঠামোর কথা বলেছেন। এই 3টি ভিন্ন মানসিক কাঠামো নিয়েই ব্যক্তির ব্যক্তিত্ব গঠিত। একটি কি বলেছে আদিসত্তা বা ইদম বা ঈদ, নাম্বার 2 বলেছে অহম বা ইগো, নাম্বার 3 বলেছে অতি অহম বা সুপার ইগো। ইড, ইগো, সুপার ইগো, এই 3টি সমন্বয়ে একজন ব্যক্তির ব্যক্তিত্ব তৈরি হয়ে থাকে। আমরা একটু এখন সংক্ষেপে বুঝে নেই এই 3টি বলতে কি বোঝায়। ঈদ বা ইদম হচ্ছে আদিসত্তা, অর্থাৎ এটি হচ্ছে একদম মানুষ যখন জন্মগ্রহণ করে, যখন ছোট থাকে তখনই তার মধ্যে যে চাওয়া পাওয়ার জায়গাগুলো থাকে এগুলোর মধ্যে খুব বেশি হিসেব নিকেশ থাকে না। সে সব সময় তার একটা প্লিজার মোমেন্ট, অর্থাৎ একটা আনন্দদায়ক একটা অনুভূতি তার চায়, তার কোনো কিছু তাকে পেতে হবে, তাকে নিতে হবে, তার চাওয়াটাকে সে ফুলফিল করতে চায়। অর্থাৎ এই ছোট্ট বাচ্চাটি তার মধ্যে ইদমটি অনেক বেশি মাত্রা থাকে। সে যা কিছু চায় সেটি সে শুধুমাত্র পেতেই চায়, তার পাওয়াটা যৌক্তিক কি অযৌক্তিক, উচিত অনুচিত সেই জায়গাগুলো সে ভাবে না, তাকে পেতেই হবে। এরকম একটা অবস্থাকে কেন্দ্র করে আমরা বলেছি ইদম। এই ছবিটার দিকে খেয়াল করো, দেখো এই যে বাচ্চাটি কোনো কিছুর জন্য জেদ ধরেছে, সে সেটা পেতে চায় বাবা মার কাছে বা অন্য কারো কাছ থেকে। এটা যে এখন পাওয়া সম্ভব না, দেয়া সম্ভব না, সে সেই বাস্তবতা বুঝতে চায় না। তার এমন কামনা বাসনা থাকে সেটা তাকে পেতেই হবে, তাকে নিতেই হবে। অর্থাৎ তার চাওয়া পাওয়াটা তার এমন কোনো যুক্তি ব্যাখ্যা কোনো কিছুই নেই। তার এরকম একটি অবস্থাকে বলেছে আমরা ইদম বা আদিসত্তা। এরপরে বলেছি আমরা ইগো। একটু যখন মানুষ বড় হয়, যখন তার বিবেক বুদ্ধিগুলো একটু একটু বাড়তে থাকে, তখন তার মধ্যে ইগোটা বিকাশ লাভ করে থাকে। এবং এই টাইপের ইগো যাদের মধ্যে আছে তারা হয় অনেকটাই বাস্তববাদী, বাস্তবধর্মী, বাস্তবতা বোঝার চেষ্টা করে, কোনটা চাওয়া উচিত কোনটা চাওয়া উচিত না,
এবং দুটোর মধ্যে একটি সমন্বয় করে চাওয়া উচিত, এরকম একটা ভাবকে করে ইগোর বিকাশ লাভ করে থাকে। অর্থাৎ ইগো ব্যক্তিত্বের মানুষগুলো অনেকটাই বাস্তবতার সঙ্গে খাপ খেয়ে সে কোনো কিছু চাওয়া পাওয়ার প্রত্যাশা করে থাকে। আর ডান দিকে দেখো আরও বড় হয়েছে যখন মানুষের মধ্যে আস্তে আস্তে সেই তার সুপার ইগোর জায়গাটা চলে এসছে। অর্থাৎ দেখা যায় কি মানুষের বিচার বিবেচনাগুলো, মানুষের মূল্যবোধ, নীতি নৈতিকতা, এই জায়গাগুলো আস্তে 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 বিকশিত হয়ে মানুষ যখন পরিপূর্ণ মানুষ হয় তখন তার মধ্যে বোধ শক্তি, তার বিচার বিবেচনা, তার বিবেক অনেক বেশি জাগ্রত হয় এবং সে যখন কোনো কিছু চাওয়া পাওয়ার কথা ভাবে তখন কোনটি চাওয়া উচিত কোনটি চাওয়া উচিত না সেই জায়গাটা সে কিন্তু অনেক বেশি জোর দিয়ে থাকে। অর্থাৎ নীতি নৈতিকতা মূল্যবোধ তার ভেতরে অনেক প্রকট মাত্রা থাকে। আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হতে পারে। ধরো যে বাবার সঙ্গে দুটো সন্তান তারা চাঁপাইনবাবগঞ্জে গিয়েছে কোনো একটি আমের বাগানে। তো সেখানে গিয়ে ছোট্ট সন্তানটি বলল যে বাবা এই আমগুলো আমি নিতে চাই। সে হাত দিয়ে হাতের কাছে আমগুলো সে পেতে চায়, সে নেবেই নেবে, কিছুতেই সে বুঝতে পারছে না। কিন্তু বড় যে সন্তানটি আছে দু সন্তানের মধ্যে বড় সন্তানটি বোঝার চেষ্টা করছে এটি তো অন্যের গাছ, এভাবে না বলে তো নেওয়া ঠিক হবে না, এটা কি করা ঠিক হবে কি না হবে, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে বড় ছেলেটি কিন্তু একটু ভাবছে আসলে কি করা যায় কি করা যায় না। কিন্তু বাবা যিনি আছেন তিনি কিন্তু বলো না এটা অন্যের গাছ, এখানে আমরা দেখতে এসেছি, এখানে কিন্তু এটা ধরা যাবে না, নেওয়া যাবে না, তার নীতি নৈতিকতার জায়গা থেকে এটা যায় না। তাহলে ছোট্ট সন্তানটি হচ্ছে ঈদের জায়গায় তার পেতেই হবে, সে জেদ করছে, আম তাকে নিতে হবে। বড় সন্তানটি যে আছে সে কিন্তু এটা বিচার বিবেচনায় বাস্তবতা অনুযায়ী সে তার ইমোশনটাকে ব্যক্ত করছে। পাশাপাশি বাবা কিন্তু তার নীতি নৈতিকতা মূল্যবোধের জায়গা আছে যে এটা নেওয়া ঠিক হবে কি হবে না। এরকম একটা বিষয়কে কেন্দ্র করে আমরা ইগো সুপার ইগোর জায়গায় যেতে পারি। আরেকটা ছবির দিকে খেয়াল করো, দেখো আই ওয়ান্ট ইট নাও, আমি এখনই এটা চাই, আমাকে এটা পেতেই হবে, এটা হচ্ছে ইট। আই নিড টু ডু এ বিট অফ প্ল্যানিং টু গেট ইট, আমি এটা পেতে চাই, আমার এটা দরকার, কিন্তু আমাকে একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে, একটু পরিকল্পনা করতে হবে এটা আমি কিভাবে পেতে পারি, এরকম একটা জায়গা হচ্ছে ইগো। আর সুপার ইগো হচ্ছে ইউ ক্যান নট হ্যাভ ইট, ইটস নট রাইট, এটা তোমার পাওয়া উচিত না, এটা ঠিক না, এটা তুমি পাবে না বা এটা নেওয়া ঠিক হবে না। অর্থাৎ নীতি নৈতিকতার জায়গাগুলোতে হচ্ছে সুপার ইগোর জায়গা। এরকম তিনটি সত্তাকে কেন্দ্র করেই সিগমন্ড ফ্রয়েড ব্যক্তিত্বের কাঠামো ব্যাখ্যা করেছে। দেখো এখানে বন্ধুদের মধ্যে দেখো ঈদ, দেখো সে এক জায়গায় যাবে, এনজয় করতে যাবে, ইগো কি করছে তার হাতটা টেনে ধরেছে। আর সুপার ইগো কিন্তু সেই জায়গাটা যাওয়া উচিত হবে না বলে সে থেমে আছে। ইগো কি করছে, ইগো মাঝখান থেকে দুটাকে সমন্বয় করবার চেষ্টা করছে, ঈদকে চেপে ধরেছে, আবার সুপার ইগোকেও একটু বোঝাবার চেষ্টা করছে আমাদের মনে একটু ছাড় দেওয়া দরকার, একটু মনে সেখানে যাওয়ার সুযোগটা নিতে পারি। এভাবেই দেখা গেল কি ইগো একটি সমন্বয়ের কাজ করে থাকে, যা ছবি থেকে আমরা বুঝতে পারি। একইভাবে দেখো আরেকটি ছবি, সেখানেও দেখো ছোট্ট বাচ্চাটি ডান দিকে একদম ঈদ, তার চাওয়া পাওয়া চাই, মাঝখানে ইগো হচ্ছে বাস্তবধর্মী সমন্বয় করবার একটা চেষ্টা করে থাকে, কিছু ক্ষেত্রে কিছু সে ছাড় দেওয়ার চিন্তা করে থাকে। আর সুপার ইগো হচ্ছে বিচার বিবেচনার জায়গা, একদম বিবেকের জায়গা। আমরা যদি একজন বিচারপতিকে দেখতে চাই তার কোনটি করা উচিত কোনটি করা উচিত না, একেবারে সুপার ইগোর জায়গাটাকে অনেক বেশি স্ট্রং রাখতে হয়। একজন শিক্ষককে কিন্তু সুপার ইগোর জায়গাটাকে সামাজিক মূল্যবোধ চাহিদা অনুযায়ী অনেক বেশি স্ট্রং হতে হয়। পাশাপাশি ইগো কিছুটা ছাড় দিয়ে সে সমন্বয় করবার চেষ্টা করে থাকে, কিন্তু ঈদের মধ্যে কিন্তু সেই জায়গাটি থাকে না। এখানে একটু বলে রাখি, শুধুমাত্র ছোটদের মধ্যে ঈদ থাকে, মাঝারিদের ইগো থাকে, সুপার ইগো থাকে, বড়দের মধ্যে বিষয়টা কিন্তু তা না, প্রত্যেকটি মানুষের মধ্যেই প্রত্যেকটি বিষয় থাকে। তো আমরা যখন কোনো কিছু করতে যাই তখন আমার মধ্যে কোনটি আমার ভেতরে শক্তিশালী আছে, এই ইগো সুপার ইগো, এর উপর ভিত্তি করে কিন্তু আমার আচরণটি পরিচালিত হয়ে থাকে। তোমরা দেখবা একটি প্রাপ্তবয়স্ক মানুষ, তার মধ্যে নিশ্চয়ই ইগো সুপার ইগো সবগুলোই আছে, কিন্তু সেই মানুষটি আজকের দিনে এসে সে দুর্নীতি করে, সে অন্যায় করে। তাহলে দেখো সেই বড় মানুষটি তার কিন্তু সেই ছোট্ট বাচ্চাটির যেরকম ঈদ ছিল, এটা চাই, এটা পেতেই হবে, সেটা অন্যায় হোক আর ন্যায় হোক সেটা বড় বিষয় না, আমাকে দুর্নীতি করতে হবে, আমাকে বড় লোক হতেই হবে, এরকম একটি মানসিকতা যার মধ্যে আছে, তাহলে দেখো সেই বয়স্ক মানুষটির মধ্যে কিন্তু ঈদটি চরম পর্যায়ে আছে। আবার নিশ্চয়ই আমাদের সমাজে আমরা এমন মানুষও দেখে থাকি, ছোট বড় বা মাঝারি সব লেভেলেই তার সুপার ইগোটা এত বেশি স্ট্রং, সে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পর্যায়ে কিন্তু সে তার নীতি নৈতিকতাকে বিন্দুমাত্র সে বিসর্জন দিতে চায় না, ছাড় দিতে চায় না। এমনিভাবেই কিন্তু আমাদের সমাজের মানুষগুলো চলে থাকে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে তিনটি সমন্বয় আছে, যখন যার মধ্যে যেটি বেশি মাত্রায় কাজ করে থাকে তার সেটির প্রভাব সেখানে বিস্তার লাভ করে থাকে। আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, দেখো একদম প্লিজার, শুধুমাত্র ঈদকে বলেছে, শুধুমাত্র পেতে চাই। একদম লাস্টের যে ছবিটি সেটা হচ্ছে ইগো, অর্থাৎ অ্যাডাপটিভ বিহেভিয়ার, ম্যাচিউর অ্যাডাপটিভ বিহেভিয়ার, সে পরিপক্ক আচরণ করতে চায়, উপযোজন করতে চায়। আর সুপার ইগো জায়গাটা হচ্ছে এরকম মোরাল ইথিক্যাল ভ্যালুস নিয়ে সে থাকতে চায়।
আমরা অনেকটা ক্লান্ত, নিশ্চয়ই তোমরাও ক্লান্ত বুঝতে পারছি। এবার যদি আমরা একটু অন্যদিকে দৃষ্টিভঙ্গি দেখি, তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারছো যে একটি ছবি, এবং তোমরা ক্লাসরুমে থাকলে এতক্ষণে চিৎকার করে উঠতে। আমরা যদি এখন এই ছবিটি দেখতে পারতাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে টাইটানিক বিখ্যাত ছবি, এবং আমাদের সুযোগ থাকলে আমরা সেই সুযোগটি পেতে পারতাম। ক্লাসরুমে নিশ্চয়ই সেই সুযোগটি নেই, তবে আমরা চুম্বক অংশ একটু দেখবার চেষ্টা করি। নিশ্চয়ই এই ছবিটি দেখে বুঝতে পারছো সেই টাইটানিক ছবির সেই যে জাহাজটি ছিল সেই টাইটানিকে বসে আছে, বিখ্যাত সেই চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে। সেই জাহাজটিকেও আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই মনে পড়ছে আমাদের সেই সিনেমার কথা, সেই ঘটনার কথা। এই টাইটানিকটি কিভাবে ধ্বংস হয়েছিল, বিধ্বস্ত হয়েছিল, এটা কি তোমাদের মনে আছে? হ্যাঁ, অবশ্যই তোমাদের মনে আছে, বা তোমরা বলতে পারবে। একটি বরফের সঙ্গে, আইসবার্গের সঙ্গে কিন্তু ধাক্কা লেগেছিল, এবং সেই ধাক্কায় কিন্তু সেই জাহাজটি কিন্তু বিধ্বস্ত হয়েছিল। আমরা যদি সেই সাগরের সেই দিকে তাকাই, তাহলে একটু দেখো, আরেকটি স্লাইড চলে এসছে। ফ্রয়েড 3 লেভেল অফ মাইন্ড, অর্থাৎ সেই বরফখণ্ডের সঙ্গে একটু তুলনা করো। সেই মহাসাগরের মধ্যে সেই বরফখণ্ড, যার খুব সামান্য অংশই কিন্তু দেখা যাচ্ছে বাইরে থেকে, একটা বড় অংশই কিন্তু রয়ে গেছে পানির নিচে। তাহলে আমরা এইটার সঙ্গে কেন্দ্র করে আমরা দেখো ওখানে 3টি কথা লেখা আছে। একটি হচ্ছে প্রি কনসিয়াস মাইন্ড, এটি লেখা আছে একদম উপরে আছে কনসিয়াস মাইন্ড, আর লাস্টে আছে আনকনসিয়াস মাইন্ড। সবার উপরে হচ্ছে কনসিয়াস মানে সচেতন মন, মাঝখানে হচ্ছে প্রি কনসিয়াস বা প্রাক সচেতন মন, আর লাস্টে হচ্ছে অসচেতন মন। অর্থাৎ সিগমন্ড ফ্রয়েড আরও 3টি ভাগে ভাগ করেছেন আমাদের মনটাকে বা চেতনাটাকে, 3টি ভাগে। অর্থাৎ বরফখণ্ডের সেই বাইরের যে অংশটি, সামান্য অংশ দেখা যায়, যেটি আলো বাতাস তাপমাত্রা পেয়ে থাকে, সেটাকে বলেছে চেতন মন। আমাদের মনের খুব অল্প অংশই হচ্ছে চেতন মন, যা আমরা সচেতনভাবে করি, তাই এই চেতন মনটা ভূমিকা পালন করে থাকে, যা আমরা বরফখণ্ডের উপরের অংশটাকে দেখতে পাচ্ছি। ঠিক বরফখণ্ডের যে অংশ দেখা যায় তার নিচেই ঠিক পানির কাছাকাছি চলে গেলে পরে আমরা ঠিক যে অংশটা খুব কষ্ট করে দেখতে পাই, কিছু অংশ দেখা যায়, কিছু অংশ দেখা যায় না, এরকম এটাকে বলেছি প্রাক সচেতন বা প্রি কনসাস। বরফখণ্ডের একটা বরফখণ্ডটা পানির নিচে, যেটা একেবারেই ঠিক এভাবেই তিনি যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে অসচেতন। অর্থাৎ আমাদের যে মন, আমরা যা কিছু করি, আমরা যা কিছু আমাদের আচরণ হয়, সেই আচরণের পিছনে কাজ করে থাকে আমাদের চেতন, প্রাকচেতন এবং অবচেতন। এবং সবচেয়ে বেশি কাজ করে থাকে আমাদের সবচেয়ে বড় অংশ যেটি আছে সেটি হচ্ছে অচেতন, আনকনশাস মাইন্ড। এইটাই আমার আচরণের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকে। আমাদের দেখো খুব অল্প অংশই কিন্তু দেখা যায়, তাহলে সেইটা হচ্ছে সচেতন। আমরা সচেতনভাবে যা কিছু করি আমাদের দৈনন্দিন জীবনে, তা কিন্তু আমাদের সচেতন মনটুকু করে থাকি। একটু খেয়াল করো যে আমরা যখন যা কিছু করছি, যা কিছু আমার মনে আছে, যা বাস্তবতার সঙ্গে খাপ খাচ্ছে, সেটাই হচ্ছে সচেতন। আর কিছু কিছু আছে প্রাক সচেতন, পানির কাছাকাছি গেলে পরে অংশটি একটু দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কীরকম, আমরা অনেক সময় আমাদের কোনো কিছু চিন্তা করতে গিয়ে, কোনো কাজ করতে গিয়ে একটু কষ্ট করে আমাদের স্মৃতিতে নিয়ে আসি। ধরো যে অনেক দিন পরে একটা বন্ধুকে দেখেছি কিন্তু নামটা মনে করতে পারছি না, কিছুক্ষণ ভাবার পরে একটা পর্যায়ে এসে হ্যাঁ মনে হয়ে গেল। অথবা তুমি পরীক্ষার হলে গিয়েছো, একটা জিনিস তোমার খুব মনে আছে, তুমি মুখস্থ লিখতে পারছো বা ভালোভাবে উত্তর দিতে পারছো, সেটা হচ্ছে তোমার সচেতন। আর যেটা তোমার কষ্ট করে তোমাকে মনে আনতে হচ্ছে, একটু চেষ্টা করলে মনে আসছে, সেটাকে বলছি আমরা প্রাক সচেতন বা প্রি কনসাস। আর একটা অংশ আছে তুমি মনেই করতে পারছো না, সেটা তোমার কিছুতেই মনে আসছে না, সেটাকে বলছি আমরা অসচেতন। অর্থাৎ আমাদের জীবনের এরকম ঘটনা, অনেক ঘটনাই আছে যা একেবারেই বলা যায় কি যেগুলো অসচেতন। অর্থাৎ আমরা বিশেষ করে আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে আমাদের যে ঘটনাগুলো ঘটে, আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি তার বড় একটা সঙ্গেই একটা বাস্তবতার আমরা মিল খুঁজে পাই না। কারণটা হলো কি, যে আমাদের সেই অসচেতন মনটি আছে, সেটির প্রভাব সেই স্বপ্নের জগতে কিন্তু অনেক বেশি বিচরণ করে থাকে, এবং আমরা সেই স্বপ্নের 10%ও কিন্তু আমরা সেখান থেকে অনেক সময় বলা হয় 2-3% বা 5% পর্যন্ত আমরা স্মরণ করতে পারি, বাকিটুকু করতে পারি না। কিন্তু আমাদের ভেতরে কিন্তু সেই কামনা বাসনার জায়গাগুলো সুপ্ত অবস্থায় সেই আমাদের অচেতন মনে কিন্তু থেকে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা অনেক আচরণই করি, তার কিন্তু অনেক সময় অনেক যৌক্তিকতা খুঁজে পাই না। কারণটা হচ্ছে কি, আমাদের আনকনশাস মাইন্ডে অনেক সময় অনেক কিছু খেলা করে, অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, যেগুলো কখনো কখনো হঠাৎ করে কিন্তু সচেতন মনে চলে আসে। তো এই কারণেই আমাদের যেটা বড় ক্ষেত্র আছে মনের, সেটি হচ্ছে আনকনশাস মাইন্ড,
সেই জায়গা থেকে আমরা আমাদের আচরণের ব্যাপক প্রভাব বিস্তার করে থাকি। বিশেষ করে আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি, একটু করা উচিত না, একটু নিষিদ্ধ, অথবা একটু চাওয়া উচিত না, এরকম কিছু বিষয়। তো তার সঙ্গে একটু পরের স্লাইডটা দিকে খেয়াল করলে একটু দেখবা একটু সমন্বয় করার চেষ্টা করা হয়েছে। একদম উপরের যে অংশটিকে বলেছে সেটাকে বলেছে কনসাস মাইন্ডটা দেখো কোথায়, সেটা কিন্তু একদম বরফের উপরের অংশটি, সূর্যের আলো পাচ্ছে, সচেতনভাবে যা কিছু করছি আমরা। প্রি কনসাস কোনটা, ঠিক দেখো একদম পানির ঠিক নিচেই যেখান থেকে পানি বরফটা দেখা যাচ্ছে তার পরের অংশটাকে বলেছে প্রি কনসাস। আনকনসাস কিন্তু সবচেয়ে বড় অংশটা, এই ছবিটা এই বরফখণ্ডটা দেখে কিন্তু আরো ভালো বুঝতে পারছো, একটা বড় অংশ। পাশাপাশি আবার যদি আমি ইগোর কথা বলি, ইগো কতটুকু জায়গা জুড়ে আছে, ইগোর বিচরণটা কোথায় আছে। ইগো প্রথম যে কোণাটি আছে ডান দিকের, সেই কোণাটি হচ্ছে ইগোর কিছু অংশ আছে কোথায়, সচেতনের মধ্যে পড়েছে, কিছু অংশ পড়েছে অসচেতনের মধ্যে, আর কিছু অংশ পড়েছে প্রাকচেতনের মধ্যে। কিন্তু ঈদের পুরো অংশটাই কিন্তু পড়েছে অসচেতন, একদম লাস্টের পিছন নিচের যে অংশটিকে 3 কোণা দিয়ে একটু ভাববার চেষ্টা করি, সেটা আনকনসাস। ইদম হচ্ছে সবসময় কিন্তু অসচেতন অংশে। আর সুপার ইগোর দিকে খেয়াল করো, সুপার ইগোর বিচরণ কিন্তু সব জায়গায়, চেতন জায়গায় আছে, সাদা অংশে আছে, হালকা একটা অংশ আছে, আবার নিচের যে আনকনসাস জায়গা সেখানে কিন্তু সুপার ইগোর বিচরণ আছে। এমনিভাবে আমরা দেখে থাকি যে সূর্যের আলো পায়, প্রকৃতি পায়, সেই বরফ, সেটা হচ্ছে আমাদের সচেতন অংশ। যেটা একটু কষ্ট করে মনে আনতে হয় সেটা হচ্ছে অসচেতন অংশ, আর যেটা একেবারেই আমাদের মনে আসতে চায় না সেটাকে বলেছে আমরা অসচেতন অংশ। এভাবেই আমরা আমাদের ব্যাখ্যার জায়গাটায় গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই এই কাঠামোর পরে এই ব্যক্তিত্বের আরও বিকাশ আছে, আরও যে বাকি অংশগুলো আছে সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। তবে আজকে তোমাদের এই পর্যন্তই আমি শেষ করতে যাচ্ছি। এই কারণেই ইতিমধ্যে বিদ্যুৎ দুবার গোলযোগ সৃষ্টি করেছে, আরও কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে, ক্লাসটি কিছুটা হয়তো ভেঙেও গেল, সব কিছু মিলে তোমাদের একটু কষ্ট হবে। একই সঙ্গে এই বিড়ম্বনার কারণে তোমাদেরকে ভিডিওটিও একাধিকবার দেখানো হয়েছে। সব কিছু মিলেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা পরবর্তী ক্লাসে নিশ্চয়ই বাকি অংশগুলো নিয়ে তোমাদের সঙ্গে যুক্ত হব। সবাই ভালো থাকো, অনেক অনেক শুভকামনা।